আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের বুকে কাঁপন, ইরানের দাঁতভাঙা জবাবের নতুন ছক, নির্ঘুম রাত কাটছে নেতানিয়াহুর। পশ্চিমা চাপকে সরাসরি লড়াই বললেন ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাজা ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র, হুঁশিয়ারি পুতিনের। সিরিয়ার আরেক গ্রামে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমালিল্যান্ডকে দেওয়া ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদি আরবের। নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পুতিনকে যা লিখলেন কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েলের বুকে কাঁপন, ইরানের দাঁত ভাঙা জবাবের নতুন ছক, নির্ঘুম রাত কাটছে নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্রে এবার বইছে নতুন ঝড়ের পূর্বাভাস। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দোরগোড়ায়। তেহরানের পক্ষ থেকে ঘোষণা এসেছে এক ভয়ঙ্কর ও দাঁত ভাঙা জবাবের। আর এই নতুন সামরিক পরিকল্পনার খবরে তেল আবিবের করিডরে এখন কেবলই দুশ্চিন্তার ভাঁজ। খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তেহরান যে চুপ করে থাকবে না, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে। ইরান এবার আর কেবল রক্ষণাত্মক নয়, বরং এমন এক আক্রমণের ছক কষছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও তছনছ করে দিতে পারে। নতুন রণকৌশল সামরিক বিশ্লেষকদের মতে ইরান এবার অপারেশন ট্রু প্রমিস 3 এর জন্য এমন সব বিধ্বংসী ড্রোন এবং হাইপারসনিক মিসাইল প্রস্তুত করছে যা কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম। কেবল ইরান নয়, হিজবুল্লাহ এবং হুতিদের সাথে নিয়ে একযোগে চতুর্মুখী হামলার পরিকল্পনা সাজাচ্ছে তেহরান। নেতানিয়াহুর দুশ্চিন্তা। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের টেবিলে এখন একের পর এক সতর্কবার্তা। নেতানিয়াহু সরকার ভালো করেই জানে এবারের সংঘাত আগের চেয়ে অনেক বেশি রক্তক্ষয়ী হতে পারে। দেশের ভেতরে রাজনৈতিক চাপ আর বাইরে ইরানের এই নতুন সামরিক ছক, সব মিলিয়ে দিশেহারা ইসরায়েলি প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে সম্ভাব্য এই হামলার আশঙ্কায় ইসরায়েলের বাংকারগুলোতে বাড়ানো হয়েছে সতর্কতা, আর জরুরি বৈঠকে নির্ঘুম রাত কাটছে শীর্ষ কর্তাদের। বিশ্লেষকরা বলছেন ইরান যদি সত্যিই তাদের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। এখন দেখার বিষয় ওয়াশিংটন এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশে কতটা শক্ত হয়ে দাঁড়ায়, আর ইরান তাদের এই দাঁত ভাঙা জবাবের সময় কখন নির্ধারণ করে। পশ্চিমা চাপকে সরাসরি লড়াই বললেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর চাপ ইরানের বিরুদ্ধে এক ধরনের সরাসরি লড়াই। এই চাপের লক্ষ্য হল ইরানকে দুর্বল করা। শনিবার ডিসেম্বর ২৭ তারিখে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানের ওপর যে চাপ দেওয়া হচ্ছে তা ইরান ইরাক যুদ্ধের সময়ের চেয়েও কঠিন। তবে এই লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্য বাধা এবং প্রচারের মাধ্যমে চালানো হচ্ছে। পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর থেকেই ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আরও বেড়েছে। এসব প্রচারের উদ্দেশ্য জনগণের মনোবল ভেঙে দেওয়া। তিনি দাবি করেন, আগেও এ ধরনের চাপ ইরানকে ভাঙতে পারেনি। দেশের ভেতরের ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাজা ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। এই বৈঠককে গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একজন ইসরায়েলি অফিসার এএফপিকে জানিয়েছেন, চলতি বছরে এটি নেতানিয়াহুর ৫তম যুক্তরাষ্ট্র সফর, যেখানে তিনি ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অগ্রগতি হতে ট্রাম্প প্রশাসন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা চাপ বাড়াচ্ছে। এ অবস্থায় নেতানিয়াহুর এই সফর
অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানা গেছে, নেতানিয়াহু ২৮ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবেন এবং পরের দিন ফ্লোরিডায় ট্রাম্পের সাথে বৈঠক করবেন। যদিও সফরের নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। ইসরায়েলের দৈনিক ইয়েডিয়থ আহরানোথও জানিয়েছে, বৈঠকে ইরান, ইসরায়েল সিরিয়া নিরাপত্তা ইস্যু, লেবাননে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির ভবিষ্যৎ ধাপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজা ইস্যুতে বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন অ্যালায়েন্স ফর টু স্টেটস পিস কমিশনের সহপ্রধান গারশন বাস্কিন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ প্রায় শেষ হলেও একজন ইসরায়েলি মৃত জিম্মি বিষয়টি অমীমাংসিত রয়েছে। অক্টোবরের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অগ্রগতি ধীরগতির। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললে মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন যে প্রক্রিয়াটি অচল হয়ে যেতে পারে। পরবর্তী ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের পরিবর্তে অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি অর্থ কর্তৃপক্ষ গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও হামাসকে অস্ত্র সমর্পণের শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক চুক্তির পরবর্তী ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের পক্ষ থেকে গাজায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার ও আন্তর্জাতিক বাহিনীর দ্রুত ঘোষণার পক্ষপাত নেওয়া হয়েছে। তবে নেতানিয়াহু যুদ্ধবিরতিকে দুর্বল করার পদক্ষেপ নিচ্ছেন বলে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তারা ক্রমশ বিরক্ত। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ ইয়োসি মেকেলবার্গ বলেন, যুক্তরাষ্ট্রীয় প্রশাসন নেতানিয়াহুর কর্মকাণ্ড নিয়ে হতাশ। তবে প্রশ্ন হচ্ছে, তারা কী পদক্ষেপ নেবেন, কারণ যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় কার্যত অচল। বিশ্লেষকরা মনে করেন, বৈঠকে নেতানিয়াহুর এজেন্ডার শীর্ষে থাকবে ইরানের পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা। মেকেলবার্গ উল্লেখ করেন, চলতি বছরে জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল, যার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। বিশ্লেষকরা মনে করেন, বৈঠকে নেতানিয়াহু সতর্ক ও আত্মরক্ষামূলক অবস্থান নেবেন, যাতে দেশে ফিরে তার রাজনৈতিক অবস্থান দুর্বল না হয়। মেকেলবার্গের মতে, ক্ষমতায় টিকে থাকাই নেতানিয়াহুর সবকিছুর কেন্দ্রে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র, পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্প খাতে উৎপাদন বেড়েছে সর্বোচ্চ ২২ গুণ। শুক্রবার ২৭ ডিসেম্বর ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া টেলিভিশন ভাষণে এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানান, ট্যাঙ্ক উৎপাদন বেড়েছে ২.২ গুণ, সামরিক বিমান উৎপাদন ৪.৬ গুণ, আর আঘাত হানার সক্ষম অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্যভাবে ২২ গুণ। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযান বা এসএমও এ অংশগ্রহণকারী সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ করছে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো। তিনি উল্লেখ করেন, যুদ্ধের ধরন ও কৌশল ক্রমাগত পরিবর্তিত হওয়ায় সেই অনুযায়ী সামরিক উৎপাদনেও পরিবর্তন আনা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নবস্তিকে উদ্ধৃত করে পুতিন বলেন, ২০২২ সাল থেকে রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার ফলে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করতে পেরেছে, যার ফলে অত্যন্ত চাহিদাসম্পন্ন অস্ত্র উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি জানান, সাঁজোয়া যুদ্ধযান ও সাঁজোয়া জনবাহী যান বিএমপি ও এপিসি উৎপাদন বেড়েছে ৩.৭ গুণ, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ১২.৫ গুণ, আর রকেট আর্টিলারি অস্ত্র উৎপাদন বেড়েছে ৯.৬ গুণ। পুতিন আরও বলেন, এটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলির সম্মিলিত প্রচেষ্টার ফল। একই সঙ্গে পুরো অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীল আর্থিক অবস্থান না থাকলে এমন অগ্রগতি সম্ভব হতো না। তিনি জানান, বিশেষ সামরিক অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামরিক শিল্প কমপ্লেক্সের একটি নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে। যুদ্ধ চলাকালীন লড়াইয়ের প্রকৃতি, ধরন ও পদ্ধতিতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনায় উৎপাদন ব্যয় কমানোকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন পুতিন। পাশাপাশি
অস্ত্র পরীক্ষাগারগুলো ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই-এর সক্রিয় ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পুতিন বলেন, অস্ত্র খাতে মোট ব্যয়ের প্রায় অর্ধেকই ব্যয় করা হচ্ছে উচ্চ প্রাধান্যপ্রাপ্ত ব্যবস্থার পেছনে, যা ভবিষ্যতের সশস্ত্র বাহিনীর রূপ নির্ধারণ করবে। এর মধ্যে রয়েছে কৌশলগত পারমাণবিক বাহিনী, মহাকাশ সম্পদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা। এদিকে রিয়া নভোস্তি জানায়, আগামী 2027 থেকে 2036 মেয়াদের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র উৎপাদন কর্মসূচিতে ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট সংখ্যক অস্ত্র বা সরঞ্জামের চেয়ে। এই কর্মসূচি গত 17 ডিসেম্বর প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসভ উপস্থাপন করেন। সিরিয়ার আরেক গ্রামে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী এবার সিরিয়ার উত্তর কুনাইত্রা অঞ্চলের তারাঞ্জা গ্রামে প্রবেশ করেছে এবং জাবাতা আল খাসাবের উপকণ্ঠের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায়, শনিবার 6টি সামরিক যান নিয়ে গঠিত এক ইসরায়েলি ইউনিট তুলুল আল হুমোর দিক থেকে এলাকায় প্রবেশ করে। বহরটি বেদজান্ন ও হাদার এলাকার মধ্যবর্তী পথ অতিক্রম করে তারাঞ্জা গ্রামে পৌঁছায় এবং সেখান থেকে জাবাতা আল খাসাবের দিকে এগিয়ে যায়। সানা আরও জানায়, ইসরায়েলি সামরিক যানগুলোকে জাবাতা আল খাসাবের দক্ষিণ প্রান্তে এবং শহরটির ওপর নজরদারি করা একটি উঁচু স্থানে অবস্থান নিতে দেখা গেছে। এই অনুপ্রবেশের সময় এলাকায় একটি ড্রোন উড়তে দেখা যায়। পরে বাহিনীটি প্রদেশের উত্তরাঞ্চলের উফানিয়া গ্রামের দিকে সরে যায়। এর একদিন আগে ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ কুনাইত্রার পূর্ব তেল আল আহমার এলাকায় গোলাবর্ষণ করে। প্রতিবেদনে বলা হয়, সেখানে 3টি গোলা নিক্ষেপের পাশাপাশি মেশিনগান ও মাঝারি অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয়। সোমালিল্যান্ডকে দেওয়া ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে সৌদি আরব। সোমালিল্যান্ডকে দেওয়া ইসরায়েলের স্বীকৃতি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। পাশাপাশি সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতায় পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে রিয়াদ। এ খবর দিয়েছে আরব নিউজ। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানানো, সোমালিয়ার ঐক্যের পরিপন্থী কোনো সমান্তরাল সত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সৌদি আরব গ্রহণ করে না। একই সঙ্গে দেশটি সোমালিয়ার লৈথিক ও শাস্ত্রায়ত্ত প্রতিষ্ঠানগুলির প্রতি সমর্থন এবং দেশটির স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় আগ্রহের কথা জানায় সৌদি। এর আগে শুক্রবার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি সই করে। অঞ্চলটির নেতারা একে সোমালিল্যান্ডের জন্য প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, সোমালিল্যান্ড 1991 সালে সোমালিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে, তবে দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনে পরিচালিত হলেও অঞ্চলটি এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তেমন কোনো স্বীকৃতি পায়নি। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন বর্তমান প্রেসিডেন্ট আবদি রাহমান মোহাম্মদ আবদুল্লাহির প্রধান রাজনৈতিক লক্ষ্য, যিনি গত বছর দায়িত্ব গ্রহণ করেন। নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পুতিনকে যা লেখেন কিম জং উন। নতুন বছর 2026 উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার শাস্ত্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এবং রাশিয়ার বার্তা সংস্থা কিমের পাঠানো অভিনন্দন বার্তাটি প্রকাশ করেছে। চিঠিতে কিম জং উন লিখেছেন, প্রিয় আমার সহযোদ্ধা, কোরীয় জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং কোরীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে রুশ ফেডারেশনের সরকার ও ভ্রাতৃপ্রতিম রুশ জনগণকে নতুন বছর 2026 উপলক্ষে উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চিঠিতে কিম জং উন উল্লেখ করেন, 2025 সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং তা এমন পর্যায়ে পৌঁছেছে যা তিনি বর্ণনা করেন একই পরীক্ষায় রক্ত, জীবন ও মৃত্যুর অংশীদারিত্বে গড়ে ওঠা সবচেয়ে সহৃদয় জোটের হিসেবে। তিনি বলেন, এই সম্পর্কের দৃঢ়তা ও শক্তি সময় ও ইতিহাসের পাতায় আরও স্পষ্টভাবে খোদাই করা হয়েছে। কিমের ভাষায়, দুই দেশের জনগণের মধ্যে ঐক্য ও বন্ধন কেউই ভাঙতে পারবে না। তিনি আরও যোগ করেন, ন্যায় বিচার ও সত্য, বিজয় ও গৌরব সবসময় রাশিয়া এবং তার নেতার পাশে থাকবে। চিঠির শেষাংশে কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টের সুস্বাস্থ্য কামনা করেন এবং লেখেন, নতুন বছর 2026 উপলক্ষে রাশিয়ার মর্যাদা ও স্বার্থ রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনার আরও সফলতা কামনা করি। এছাড়া তিনি রুশ জনগণের জন্য শুধু সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত।